সোনালি ধানের ক্ষেত আর নদীর ধারে শান্ত গ্রাম। রাজু এই গ্রামে বাস করত, স্ত্রীর সাথে সুখে শান্তিতে বাস করত। একবার ধান বোনার সময় সকল কৃষকরা যেই যার ক্ষেতের দিকে যেতে লাগল। আমি ক্ষেতের দিকে যাচ্ছি, তুমি খাবার নিয়ে চলে এসো। ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে আসব। রাজু খেতে পৌঁছে কাজ করতে থাকে। তখনই জমির পাশ দিয়ে দুজন লোক হেঁটে যেতে থাকে। এই দুজন হলেন জমিদার বিক্রম ও তার নায়েব হীরালাল। বাবু, ওই যে মহেশ, এইবার ওকেই ৮ বস্তা ধানের কথা বললে কেমন হয়? গরিব মানুষ, কটা পয়সাও কামিয়ে নিতে পারবে। ঠিক আছে হীরালাল, ওকে বলে দাও। এই যে ভাই রাজু, শুনছ? কি হয়েছে নায়েব মশাই? জমিদার বাবু তোমাকে কিছু বলতে চাইছে। আমার সাথে দেখা করতে চান কেন? জমিদার বাবু তোমার ফসল কিনতে চাইছেন। আজ্ঞে জমিদার বাবু। এসো রাজু, এসো। শুনেছি তোমার ফসল নাকি খুব ভালো হয়। তা তুমি কি তোমার ফসল আমায় দেবে? বাজার থেকেও তোমাকে বেশি দাম দেব। এটা তো আমার জন্য খুশির খবর জমিদার বাবু। তাহলে ঠিক আছে, যেদিন ফসল কাটা হবে সেদিন আমায় বলবে। আমি লোক পাঠিয়ে দেব তোমায় সাহায্য করার জন্য। ওরা ফসল কেটে তোমার বাড়িতে দিয়ে আসবে, আর আমি তোমার বাড়িতে টাকা পাঠিয়ে দেব। এই বলে জমিদার এবং তার নায়েব সেখান থেকে চলে যায়। আর রাজু আবার কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর রাজুর স্ত্রী সেখানে খাবার নিয়ে পৌঁছায়। এই যে শুনছ, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। মিনা, আজ জমিদার বাবু এসেছিলেন। জানো উনি কি বলেছে? কি বলেছেন? উনি আমাদের ফসল কিনতে চেয়েছেন আর বাজার থেকে বেশি দামও দেবে, তাও বলেছেন। এটা তো খুব খুশির খবর। এইসব ভগবানের কৃপায় হয়েছে। আমি বলতাম না, একদিন সব ঠিক হয়ে যাবে। এভাবেই কেটে গেল ৬ মাস। ধান কাটার দিন সকালে রাজু খেতে পৌঁছে দেখে জমিদার বিক্রম তার সাহায্য করতে ৩ জন লোক পাঠিয়েছেন। তারপর সবাই মিলে ফসল কাটতে শুরু করে। ৮টি বস্তায় সব ধান ভরে রেডি করে রাজুর বাড়ির দিকে নিয়ে যায়। এত তাড়াতাড়ি কাজও হয়ে গেল। যাক, আজকের মতো কাজ শেষ হলো। এবার শুধু কাল সকালের অপেক্ষা। রাজু সব বস্তাগুলোকে ঘরের ভেতরে নিয়ে যায়। সেই দিন রাতে রাজুর বাড়ির সামনে 2টি চোর ঘোরাঘুরি করতে থাকে। শোনো, সাবধানে ঢুকবে। আমরা যদি খালি হাতে যাই, সর্দার কিন্তু আমাদের ছাড়বে না। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ সাগি। এই বলে তারা দুজন সব চালের বস্তা চুরি করে নিয়ে যায়। ইগো, শুনছ? ওঠো, দেখো কি হয়েছে। কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? নিজেই দেখো, গোদাম থেকে সব চালের বস্তা চুরি হয়ে গেছে। কি চুরি? কোথায়? হে ভগবান, এটা কি সর্বনাশ হয়ে গেল? আমার জমিদারের লোক যে কোনো সময় আসতে পারে। নায়েব মশাই এসে উপস্থিত হয়। এই যে রাজু ভাই, ধানের বস্তা সব তৈরি তো? না নায়েব মশাই, কাল রাতে কেউ সব ধানের বস্তা চুরি করে নিয়ে গেছে। কি বলছো?
জমিদার বাবু আবার রেগে না যায়, তুমি তো জানোই ওনার রাগ। চলো, ওনাকে তো সব বলতে হবে। আমার সাথে চলো জমিদার বাবুর কাছে। হীরালাল রাজুকে নিয়ে জমিদারের কাছে যায়। এ কি রাজু, তুমি খালি হাতে আসলে যে? বাবু, কাল রাতে আমার বাড়িতে চুরি হয়েছে। সকালে দেখলাম গোদামে একটা বস্তাও নেই। তুমি কাউকে বেশি দামের লোভে আবার বেচে দাওনি তো? না জমিদার মশাই, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন। কিছুদিন রাজু ও তার স্ত্রী খুব কষ্টে ছিল। রাজু সবজি বাজারে বেচে যা কামাতো সেটা খুব ভাবনা চিন্তা করে খরচা করত। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন সকালে, শুনছ, কত দিন হয়ে গেল আমাদের এইভাবে সবজি বেচে, কিন্তু আমাদের সংসার কোনো রকমে চলেছে। ঘরের অবস্থাও ভালো নয়। আমাদের সংসারে শুধু সবজি বেচে চলবে না, আগে তো চাল বেচে আমরা ভালো টাকা কামিয়ে নিতাম। যা দিয়ে অল্প অল্প করে পুরো বছর চালিয়ে দিতাম, কিন্তু এখন তো পরের ফসল পাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি বলো না, এভাবে কি ঘর চলবে? তা তো জানি, কিন্তু কি যে করি বুঝতে পারছি না। আরে না গো, আমি তো বলছিলাম যে আমাদের সমস্যার সমাধান হলো এই আচার। আমার কথা শোনো, তুমি আচার বানাও আর আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে আচার বিক্রি করে আসব। তারপর রাজুর স্ত্রী আচার বানাতে থাকে, আর সেই আচারগুলোকে ছোট ছোট কৌটোয় ভরে দেয়। তারপর রাজু সেই কৌটোগুলো নিয়ে গ্রামের দিকে বেরিয়ে পড়ে। রাজু একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। দাদা, কেউ বাড়িতে আছেন? আরে রাজু দাদা, আপনি হঠাৎ কি মনে করে? আর এটা কি এনেছেন? আচার বিক্রির কাজ শুরু করেছি, তাই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করছি। আপনি কি আচার কিনবেন? আগে দাও, একটু টেস্ট করে দেখি। একটা কাজ করো, 1 কেজি দিয়ে যাও। কত টাকা হলো? 150 টাকা হয়েছে। আসছি দাদা। এরপর রাজু ও তার স্ত্রী মিলে একটি ছোট্ট দোকান খোলে। আর এখন অন্যান্য গ্রাম থেকেও গ্রাহকেরা রাজুর দোকানেই আসে। একদিন ওখান থেকে যাবার সময় জমিদারের নজরে রাজুর দোকান পড়ে। কি খবর রাজু, তোমার দোকান তো খুব ভালোই চলছে। দাও তো একটু, তোমার আচার খেয়ে দেখি কেমন স্বাদ। এটা তো সবার ভালোবাসা জমিদার বাবু। এই নিন, এটা আপনি চেখে দেখুন। বাহ, ভালোই তো খেতে। একটা কাজ করো রাজু, আমার বাড়ির জন্য 60 কেজি আচার তৈরি করো। আমার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে। 1 সপ্তাহ পরে আমি 2 জন লোক পাঠিয়ে দেব তোমার বাড়িতে। সেদিন রাতে জমিদারের লোক রাজু বাড়িতে আর আসেনি। এমন করো, তুমি শুয়ে পড়ো, আর যদি কেউ আসে আমরা জানতেই পারবো, তখন উঠে ওদের জিনিস ওদের দিয়ে দেব। তুমি ঠিক বলেছ, শুয়ে পড়ি, হয়তো ওরা আজ আসবে না। পরের দিন যখন রাজু ঘুম থেকে ওঠে, তখন মিনা তার কাছে দৌড়ে এসে বলে, ঘরে আবার চুরি হয়েছে, শুনেছ? ঘরে আবার চুরি হয়ে গেছে। রাজু উঠে দেখে এবার আচার চুরি হয়েছে। আমি জমিদার বাবুকে বলে আসি, উনি যদি অন্য কারো কাছ থেকে শোনে তাহলে হয়তো উনি রেগে যাবে। জমিদার বাবু, আপনার জন্য যে আচার বানিয়েছিলাম
এবারও ওটা চুরি হয়ে গেছে। এটা সবসময় আমার সাথেই কেন হচ্ছে? যখনই আমি তোমার কাছ থেকে কিছু কিনতে চাইছি তখনই তোমার সেই জিনিসটা চুরি হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় তুমি আমাকে কিছু বেচতেই চাইছো না। ঠিক আছে, আমিও তোমার থেকে কিছু কিনবো না। এই রকম ব্যাপার না জমিদার বাবু, আপনি নিজেই ভাবুন, আমি আপনার সাথে শত্রুতা কেন করব? আপনি চিন্তা করবেন না, আমি আবার আপনার জন্য 60 কেজি আচার তৈরি করছি। ঠিক আছে, আবার যদি কিছু হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাজু নিজের বাড়ি যায় আর ভাবছে এখন কি করে এই চোরকে শায়েস্তা করা যায়। এইবার রাজু অনেকগুলো হাঁড়ি এক জায়গায় করে রাখে। হঠাৎ মাঝরাতে আজব একটা আওয়াজ হয়। সব চোরগুলো ব্যথায় চিৎকার করছিল। আর যখন রাজু সেই ঘরে যায় যেখানে আচার রাখা ছিল, সে ওখানে গিয়ে দেখে সব চোর নিচে পড়ে চিল্লামিল্লি করছে আর চোখ ডলছে। কেউ বাঁচাও, আমাদের জল দাও, কেউ আমাদের জল দাও, আমাদের চোখ জ্বলছে। দেখ কেমন লাগে, আমার বাড়িতে যেন চুরি করার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কি মজা পাস, হ্যাঁ? তোরা এত বুদ্ধি চুরিতে লাগাস, যদি ওটা ভালো কাজে লাগাতি না, শান্তিতে জীবন কাটাতি না। তোদের তো চুরি করতে হবে। এখন বল, কেন চুরি করছিলি? আমরা এসব নিজের ইচ্ছায় করিনি, এগুলো আমাদের হীরালাল করতে বলেছেন। কি হীরালাল? ওনার কি দরকার পড়লো? এটা তো আমরা জানতাম না। আপনি আমাদের ক্ষমা করুন আর দয়া করে পুলিশ ডাকবেন না। ঠিক আছে, ডাকবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি গ্রামের অন্য কোথাও চুরি করেছিস তো আমি বাবুলালের সাহায্য নিয়ে তোদের পুলিশে ধরিয়ে দেব। এই রকম আর করব না রাজু দাদা, আমাদের তুমি ক্ষমা করে দাও। পরের দিন রাজু জমিদার বাবুর বাড়ি যায়। ওখানে গিয়ে জমিদার বাবুকে সব কথা খুলে বলে। জমিদার বাবু, ওই হীরালাল যে আমার বাড়ি এতদিন চুরি করিয়েছিল, কেননা আমি কাল রাতে ওই ঘরে সব খালি হাঁড়ি রেখে দিয়েছিলাম আর দরজার ওপর লঙ্কার গুঁড়োর থালা রেখেছিলাম। যেই ওরা দরজা খুলে ঢুকেছে তখনই ওদের গায়ে লঙ্কার গুঁড়ো পড়েছে আর ওদের চোখ জ্বলতে শুরু করেছে। তখনই ওদের আওয়াজ শুনে আমি সেখানে যাই, আর ওদের পুলিশের ভয় দেখাতেই ওরা সব কথা বলতে শুরু করে দেয়। এই, কে আছিস রে? এই হীরালালকে ধরে নিয়ে আয়। আর তখনই জমিদার বাবুর দুটো লোক হীরালালকে ধরে নিয়ে চলে যায়। জমিদার বাবু, আমায় আপনি ক্ষমা করে দিন, আমি এত বছর ধরে আপনার কাছে কাজ করছি। আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ? ভুল তো তুমি রাজুর সাথে করেছ, ওর কাছে ক্ষমা চাও। আমায় তুমি ক্ষমা করে দাও ভাই রাজু, লোভে পড়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল তো তুমি করেছ, কিন্তু তোমায় আমি ছেড়ে দিতে পারবো না। আজ তোমায় ছেড়ে দেব, তুমি কাল অন্য কোথাও চুরি করবে। ওদের একটা শিক্ষা পাওয়া উচিত। কি, যেমন কর্ম তেমনই ফল, এজন্য আমার থেকে কোনো আশা। কিরণ, ও কিরণ, কই গেলি রে মা? হায় বিধাতা, এই অভাগের কপালে কি তুমি মায়ের সুখ রাখলে না? আমার এইটুকুন দুধের শিশু ও কোথায় গেল? এখন আমি কি করব? ও মা রে, কোথায় গেলি রে মা? এই অভাগে মায়ের কোল খালি করে কই গেলি ও কিরণ রে? তুই কই গেলি রে মা? এই অভাগী মায়ের কাছে ফিরে আয় না রে মা, ও কিরণ। এ কি মালা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তোমার আর আমার কিরণ মা কই? ওকে ঘরে একা রেখে এসেছ? আমাদের সব শেষ হয়ে গেছে গো,
আমাদের জীবনে আবারও অন্ধকার নেমে এসেছে। আরে হয়েছে কি? এসব কি আতাবোল বলছো? আমি তো তোমার কথার কিছু বুঝতে পারছি না। তুমি চলে যাবার পর আমি কিরণের জন্যে দুধ গরম করতে রান্নাঘরে যাই। হ্যাঁ, তারপর তারপর কি হলো? আমার কিরণ মায়ের কোনো ক্ষতি হয়েছে? কই আমার কিরণ মা এখন কই? আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি কিরণ ঘরে নেই। ঘরে নেই মানে? এতটুকুন দুধের শিশু ঘর ছেড়ে একা একা কোথায় যাবে? ঘরে ভালো করে খুঁজে দেখেছ? বিছানার তলায় পড়ে যায়নি তো? আবার দেখেছি গো, দেখেছি, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। আমার কিরণ কোথাও নেই। একটা ছোট্ট বাচ্চাকে সামলাতে পারলে না? গিন্নি, আমার এত সাধনায় পাওয়া কন্যা, তাকে তুমি হারিয়ে ফেললে। আমি এখন কোথায় খুঁজব? ওই দুটি ছোট্ট প্রাণ, আমার বুকের মানিক কেমন আছে এখন? তারা ওই বড় বাড়ি গিয়ে অভাগী মায়ের কথা তোদের কি মনে পড়ে? শোন রানীমা, এভাবে কাঁদবেন না। এত কাঁদলে যে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে। আপনার সন্তানেরা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। আপনি বিধাতার কাছে ওদের জন্য প্রার্থনা করুন। প্রার্থনা করলে মানসিক শক্তি পাবেন। ও আমার ছেলেরা, তোমাদের মাকে এমন অচিন্তনীয় যন্ত্রণা দিয়ে ছেড়ে যাওয়ার কি কারণ ছিল? আমি তো তোমাদের বুকে রাখার জন্য ব্যাকুল ছিলাম। তবে তোমরা তোমাদের মাকে এত বড় শাস্তি কেন দিলে? কি অপরাধ ছিল আমার? শান্ত হও ময়নামতি, এভাবে কান্নাকাটি করো না। বিধাতা চাইলে তোমার কোল জুড়ে আবার সন্তান আসবে। কিন্তু আমি আমার ছেলেদের আর পাব না রাজমাতা। 10 মাস 10 দিন ওদের গর্ভে রাখলাম, মনের মধ্যে ওদের লালন করলাম, কিন্তু একটি বারের জন্যে ওদের বুকে জড়িয়ে রাখতে পারলাম না। আমার মতো অভাগী আর কোনো মা আছে বলুন? রানীমা, এই খাবারটুকু খেয়ে নিন। কাল থেকে যে আপনি কিচ্ছুটি মুখে তুলেননি। রাজমাতা, আমি কি আমার সন্তানদের জন্য যথেষ্ট ভালো মা হতে পারিনি? সেই জন্যে কি তারা আমায় ছেড়ে চলে গেল? এটা আমাদের ভাগ্যের খেলা ময়নামতি। অনেক সময় আমরা আমাদের ভাগ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। চারিদিকে এত নিস্তব্ধতা, এত শূন্যতা আমার, যে দম বন্ধ হয়ে আসে। কোথায় কোথায় আমার বাচ্চাদের কণ্ঠস্বর? কেউ শুনবে আমার আর্তনাদ? কেউ ডাকবে আমায় মা বলে? দিদি, তুমি কেন এত ভাবছ বলো তো? আমার সূর্য আছে না, আজ থেকে সূর্য তোমাকে মা বলে ডাকবে। এত কান্নাকাটি করো না দিদি, এই খাবারটুকু খেয়ে নাও। তুমি শক্তি হারালে চলবে না ময়নামতি। তোমার কষ্টে যে রাজ্যও দুর্বল হবে। তুমি বাঁচো ময়নামতি, কারণ তুমি না বাঁচলে আমার রাজপ্রতাপও যে ছন্নছাড়া হয়ে যাবে। ওকে তুমি ছাড়া আর কে সামলাবে বলো? দিদি, অনেক বড় বিপদ থেকে তুমি বেঁচে ফেলেছ। বিশ্বাস রাখো, এই অন্ধকারের পর একদিন আলো আসবেই। ছোট আমারই ছেলের শোক থেকে আমি কিভাবে মুক্তি পাব বলো? আমার 2 জন রাজপুত্র একসাথে আমার ছেড়ে চলে গিয়েছে, এটা আমি কি করে মেনে নেব? সময় সব ঠিক করে দেবে। তুমি তোমার সন্তানদের এই জন্মে ভুলতে পারবে না, এটা যেমন ঠিক, তেমনি সময় সব ঠিক করে দেবে এটাও। ঠিক, তোমাকে ধৈর্য ধরতে, শান্ত হতে হবে, আর আমার ছেলেকে আগলে রাখতে হবে। পারবে না তুমি? পারবে না? আবার আগের ময়নামতি হতে আমি জানি না আমি কবে এই ব্যথা থেকে মুক্তি পাব। তবে আমি কথা দিচ্ছি, আমি নিজেকে সামনে নেবার চেষ্টা করব। এই তো আমার লক্ষ্মী দিদি, তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। এ রাজ্যের ভাগ্য এখন ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে। আমাদের চারপাশে রাজ্য শত্রুদের আনাগোনা বেড়ে গিয়েছে। এদের শক্ত হাতে দমন করতে না পারলে আমাদের রাজ্য হুমকির মুখে পড়বে। মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমাদের সেনাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সীমান্তে আরও প্রহরী বাড়ানো দরকার।
আর আমাদের একথাও ভাবতে হবে যে কিভাবে আমাদের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে সামলানো যায়। রানী ময়নামতির অসুস্থতা যেন শুধু তার একার নয়, বরং পুরো রাজ্যের অবস্থাকে শিথিল করে দিয়েছে। তার শোক আর উদ্যোগ রাজ্যের বাতাসকে বিষাক্ত করে তুলেছে। সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বীর প্রতাপ বেঁচে থাকতে এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন। তোমার ভরসাতেই আমি এখনও স্বস্তিতে আছি। তুমি থাকলে আমার কোনো চিন্তা মাথায় আসে না। বীর প্রতাপধ্য, আপনার আদেশই আমার জন্য শাসন। কিন্তু এই কঠিন সময়ে আমাদের রাজ্যের শান্তি রক্ষা করাই হচ্ছে আমার জন্য সর্বোচ্চ। আমরা যদি দুর্বলতা দেখাই, তবে শত্রুরা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। অতএব আমাদের পদক্ষেপ আরও কঠোর থেকে কঠোরতর হতে হবে। রাজ্যহানি করার লক্ষ্যে যে এগিয়ে আসবে তারই শাস্তি হবে মৃত্যুদণ্ড। সে যেই হোক মহারাজ, আমরা সব দিক থেকে প্রস্তুত। আপনার আদেশ অনুযায়ী আমরা সর্বদা কাজ করব। এই রাজ্যের জন্য আমি আমার শেষ প্রাণ পর্যন্ত লড়াই করব। আর কেউ যদি আমাদের ভাগ্য খারাপ করতে চায়, তাদেরও প্রাণ নেব। তুমি মন্ত্রীমশাইকে বলো, রাজ্যের চারপাশের পাহারাদার যেন আরও বাড়িয়ে দেয়। গিন্নি, এতক্ষণ হয়ে গেল, এখনো তো আমার কিরণ মাকে খুঁজে পেলাম না। আমি বুঝতে পারছি না আমার কিরণের সাথে কি হলো। হ্যাঁ গো, কিরণকে কি কোনো জন্তু খেলো? আমার বুকের মধ্যে যে ভীষণ তোলপাড় হচ্ছে গো। এইসব কি অনেকক্ষণে কথা বলছো? বলো দেখি। ও দাদা বৌদি, তোমরা কিরণকে খুঁজছ? আমি তোমাদের কিরণকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। ওর সঙ্গে বাইরে একটু ঘুরে আসলাম। দেখো, কিরণ কত খুশি হয়েছে। ওহো সরলা, তুই কি করলি এটা? তুই কাউকে কিছু না বলে কিরণকে নিয়ে গেলি কেন? সময় ধরে আমি আর মালা কিরণকে কই না খুঁজেছি। না, এই কাজটা তুই মোটেও ঠিক করিসনি। ওরে আমার কিরণ মাকে ছেড়ে এতক্ষণ কি করে থাকলি রে সরলা? আমি আজকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, তুই আর কোনো দিন আমায় না বলে আমার মেয়েকে কোত্থাও নিয়ে যাবি না। তুই জানিস কিরণকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল? বিশ্বাস করো বৌদি, আমি ওকে নিয়ে যেতে চাইনি। ও আমাকে দেখে মিষ্টি করে হাসল, এরপর আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ওকে কোলের মধ্যে নিয়ে থাকতেই পারলাম না। এরপরও আমাকে বাইরের দিকে টানল, আমি তাই গেলাম। কি পেয়েছিস? এতটুকু বাচ্চা তোকে দেখে হাসল, হাত বাড়িয়ে দিল, তোকে বাইরের দিকে টানল। আমাদের এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো দাদা, আমি সত্যি কথা বলছি। আমার মনে কোনো পাপ চিন্তা থাকলে আমি কি কিরণকে ফেরত আনতাম বলো?